তাহসিন রিয়াদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে। দেশে একটা নির্বাচন হলে বিনিয়োগকারীরা আস্থা পাবেন বলে আপনারা মনে করেন কিনা? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব, তার আগে আমার কাছে মনে হচ্ছে যে আমার বিজ্ঞ দুজন আলোচক যারা বিভিন্নভাবে সমালোচনা করেছেন, এটার উত্তরটা আমি আমি একটু বলি, আমাকে একটু বলতে দিন। আমি তো শুরুই করিনি এখনো, সুযোগ দিতে হবে। বিফোর স্টার্টিং মাই স্পিচ, প্লিজ কন্টিনিউ, প্লিজ। ওকে, থিং ইজ, দেখেন খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার বলি। আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এই ধরনের ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি কখনো এর আগে কখনো হয়নি, এরকম একটা ভাব নিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করি, এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান। আপনি তো আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন। দেখেন, আমাদের ফ্যাক্ট বুঝতে হবে। ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনূস গভর্নমেন্ট, ইটস নাথিং অ্যাবাউট কে এটা করছে। আমরা সেদিকে দেখতে চাই না, আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলো। আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান, এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্টেশন আপনি নিজে দেখছেন কিনা? আপনি তো দেখেন না ইনফ্যাক্ট। এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে, এটাকে আমরা যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি, যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে। কারণ ফ্যাক্টটা আমি আপনাকে বলি, দেখেন গল্পটা কোথায় জানেন? গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট, এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে। কেমন হয়েছে? এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা, এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে, বিনিয়োগ সামিটটাকে গোছানো হয়েছে। দেখেন, আমি সহজ করে বলি, আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে। ধরেন আমি যদি এখন বলি, যারা প্রশংসা করছে তারা কার, আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন। যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল, আমি বলি মাঝে মাঝে, যে আদমজি ক্যান্টের যে ছেলেটা, রাজুক উত্তরা যে ছেলেটা, ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল, তারা আজকে আশিকদের প্রশংসা করছে, তারা আজকে এই বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে। এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান, সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গি, সে জায়গাটাতে সারা আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা ইউনূস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না, আশিক সাহেবেরও কিছু কমে যাবে না। আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসছেন, এই বাংলাদেশে এসছেন। তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন? আপনি আমাকে দেখান, পারেন নাই তো আপনারা। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন 10টা আশিক থাকবে, আপনার কাছে যখন 20টা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি তখন এই ধরনের প্রোগ্রামের সমালোচনা করেন। বরং এই মঞ্চ থেকে আমি বিডা এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সময় আপনি কখনো দেখেছেন এর আগে? তাদেরকে তো সামনেই আনা হয় না, তাদেরকে সামনে প্রমোট করা হয় না। আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন, আপনারা তাদের থেকেও লোকজনদেরকে আজকে সামনে এনেছেন, মানুষরা তাদেরকেও দেখতে চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, প্রথমত আমাদের এই আজকের মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কেন জানেন? কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়। অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায়। বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণঅভ্যুত্থানের সরকারও বলতে পারি। যে জুলাই আগস্ট আপরাইজিংটা হয়েছিল, আপরাইজিংয়ের সরকারও বলতে পারি। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রশ্নটা ছিল যে স্থিতিশীল গভর্নমেন্ট থাকলে কি আসলে আমি খসরু মাহমুদ চৌধুরী বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের নির্বাচিত সরকারের প্রতি আসলে আস্থা থাকে। দুইটা টেকনিক্যাল ফ্যাক্ট। বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল। ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো। কেন? আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন, আপনি তো সংকীর্ণতার পরিচয় দিতে পারতেন, তারা কিন্তু দেয়নি। তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে, তাদেরকে সামনে সারিতে বসিয়েছে, তারা তাদের কথাগুলো বলেছে, তারা তাদের ম্যানিফেস্টো, তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে, তারা এই কথাগুলো বলেছে। এখানে একটি মেসেজ, যেখানে এই যে সারা পৃথিবী থেকে 50টা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল, অলমোস্ট 400+ ডেলিগেশনস এখানে ছিল, তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন, আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে,
আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে, দেয়ার ইজ ওকে, বাট বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই, নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশই বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা বারবার বলেছি। দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি মত চেঞ্জ করেছেন? তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনের সাথে সাথে পর্যন্ত নিয়ে যাব? তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন। তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস 26-এ আমরা ইলেকশনের দিকে চলে যাব। কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয়, দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন, এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। আপনি আশিককে আশিক বলেন না ভাই, সমস্যা নাই তো। তিনি যদি ভালো কিছু করে তো আপনার লাল সবুজের মানচিত্রকে এগিয়ে নেওয়ার জন্য তিনি করছেন। আশিক চৌধুরীকে আশিক চৌধুরীই বলতে হবে, সেটা আপনার দাবি। ডক্টর খন্দকার আজিজুল ইসলাম, একজন সাংবাদিক এবং দুইজন রাজনীতিবিদের বক্তব্য শুনলাম, কিন্তু এখন ফ্যাক্টটা আপনার কাছে জানতে চাই। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা সর্বত্রই। অনেকেই বলছেন যে কে কবে কোন সরকারি কর্মকর্তাকে এমন প্রেজেন্টেশন দিতে দেখেছি। প্রেজেন্টেশন ভালো, কিন্তু মানে বিনিয়োগ সম্মেলনে আমরা কি পেলাম, মানে প্রেজেন্টেশনের আসল যে উদ্দেশ্য, আমরা কতটুকু বিদেশি বিনিয়োগ পেলাম, আমাদের কতটুকু লাভ হলো, যদি সহজ কথায় আপনি অঙ্কটা আমাদের একটু বুঝিয়ে বলতেন। জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা বিডা, এটা গভর্নমেন্টের একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, এবং এ ধরনের আরও 4টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে। তো বাংলাদেশে যখন একটি ইনভেস্টমেন্ট সামিট করার উদ্যোগ নেওয়া হয়, তখন বিডার আয়োজক হিসেবে বিডার কিছু পার্টনার এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, এবং যেটা আপনারা আমাদের প্রোগ্রাম যেটা দেখেছেন, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের যে একটি মানে গতানুগতিক যে ধারায় যেভাবে একটি প্রোগ্রাম হয়, সম্মেলন, বিনিয়োগ সম্মেলন, এটা একটু ভিন্নভাবে করার চিন্তাভাবনা করা হয়েছিল প্রস্তুতি পর্বে। এবং আমরা যেটা দেখি যে আমাদের অনেক এই ধরনের যে সামিট হয়, সেখানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সভাপতি বক্তব্য রাখেন, প্রধান অতিথি বক্তব্য রাখেন। আমরা কিন্তু চেষ্টা করেছি এর থেকে বেরিয়ে আসার জন্য, এবং একটা প্রেজেন্টেশন অবশ্যই থাকে। সেই প্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় যে মিড লেভেলের কোনো কর্মকর্তা বা ডেস্ক লেভেলের কোনো কর্মকর্তা, যিনি ওই বিষয়ে অভিজ্ঞ, দীর্ঘদিন কাজ করেন, তাকে দিয়ে ওই উপস্থাপনাটি করা হয়। তো এবার বিডার চেয়ারম্যান ইজ এ পার্ট অফ দ্য আপনার ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানের, এবং উনি নিজ উদ্যোগে উনি করেছেন যে আমি এবারের এই উপস্থাপনাটি, আমি এই মেসেজটি আমি আমার নিজের মতো করে আমি সেই সামিটে সেটা উপস্থাপন করব। দ্যাট ওয়াজ দ্য মেইন ইঞ্জিন। এবং আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই সমস্ত সামিট কনফারেন্সগুলোতে অনেক সময় আমরা এমসি নিয়োগ করি, কোনো একটি ছেলে বা মেয়ে থাকে। এবার কিন্তু স্পেশাল এনভয় টু দ্য আপনার অনারেবল চিফ অ্যাডভাইজার মিস্টার লুৎফি সিদ্দিকী, হি ইনিশিয়েটেড যে উনি এমসি হিসাবে প্রথম উনি দায়িত্বটা নিলেন। তো অ্যাকচুয়ালি আমি সেদিকে যাব না, এটা হচ্ছে আমাদের নেচার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট সামিট, দ্যাট ওয়াজ লাইক দ্যাট। তো এবারের যেটা আপনি বললেন যে আসলে আমাদের এই সামিটের একটু ভিন্নতা ছিল, যে আমরা চেয়েছি যে আমাদেরকে এফডিআই আনতে হবে। রাজনৈতিক মতাদর্শ, আপনাদের মতভেদ, আপনাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি দেশের বিনিয়োগ হবে, দেশের সমৃদ্ধ হবে, দেশের মানুষ ভালো থাকবে, এটা আমরা সবাই চাই। এটা উন্নত দেশ আমরা সব দেশে দেখেছি যে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্ট বিনিয়োগের ক্ষেত্রে তারা এই জায়গাতে তারা সাধারণত রেশারেশি থাকে না, এবং তারা চান যে দেশের উন্নতি হোক, সব ডেভেলপমেন্টটা হোক, এটি আমরা চাচ্ছি। তো এখন এবার আমরা যেটা দেখেছি যে এবার আমরা চেষ্টা করেছি যে বিনিয়োগকারীদের মুখ থেকে কিছু শোনা। আমার প্রশংসা, আমি ইনভেস্টমেন্টের জন্য এই করছি, এটা কিন্তু বহির্বিশ্ব বিশ্বাস করবে না। যার জন্য এবার আমাদের মেইন ফোকাসটা ছিল যে আপনি জানেন যে ইয়াংওয়ান নামে একটি প্রতিষ্ঠান, যারা কোরিয়ান ইপিজেডে তারা একটি কোরিয়ান ইপিজেড করেছেন, এবং সেটা ছিল আপনার আনোয়ারা চট্টগ্রামে। এবং এই ভদ্রলোক যিনি চেয়ারম্যান কিয়াক সাং, উনি দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ বাংলাদেশে তার বিনিয়োগ করে আসছেন। এবং সেখানে আমাদের যে 7 থেকে 10 তারিখের এই শিডিউলের মধ্যে আমরা যেই সামিটটা করলাম, সেখানে আমরা একটু স্ট্র্যাটেজিটা ডিফারেন্টলি নিয়েছি, যে 7 এবং 8 তারিখে যে বিনিয়োগকারীরা আসবেন তাদেরকে আমরা
আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কি আছে, আমাদের যে অবকাঠামো কি আছে, এটা আমরা একটু তাদেরকে ফিজিক্যালি দেখাবো। যার জন্য তাদেরকে যে প্রাইভেট ইকোনমিক জোন যেটা আপনার কোরিয়ান ইকোনমিক জোন চট্টগ্রামে, যেটা আনোয়ারাতে, সেখানে কিন্তু বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে দেখানো হয়েছে। এবং সেই যে ইয়াংওয়ান যেটা কোরিয়ান সেই প্রতিষ্ঠান যে 40টি তাদের শিল্প প্রতিষ্ঠান ভিতরে এবং 2400 একর জায়গার উপর, এবং সেখানে 33,000 লোক কাজ করে, কর্মসংস্থান। এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপনার সেখানে একজন ওয়ার্কারের তার লেবার ল ইস্যু বলেন, তাদের যে ফুড খাবার সেটা একেবারে সাবসিডি রেটে দেওয়া হয়। সেখানে আজিজুল ইসলাম, তারা শুনলেন, তারা দেখলেন, কিন্তু তারা কি দিলেন বা দিবেন? আচ্ছা, এখানে কিন্তু তারা এটা দেখলেন এবং ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা মিরসরাইতে, সেটাও তারা দেখেছেন। দেখার পর তাদের যে অভিব্যক্তি ছিল, তারা সন্তোষ প্রকাশ করেছেন তারা অবকাঠামো দেখে এবং কমপ্লায়েন্স ইস্যুতে এখানে যে শ্রমিকরা যেভাবে কাজ করছে এবং সেটা দেখে তারা প্রশংসা করেছেন। তারা অনেকগুলো প্রতিষ্ঠান তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা ঢাকাতে ফিরে এসে তারা কিন্তু আমাদের সাথে B2B করেছেন, নেটওয়ার্কিং করেছেন। এবং আমাদের শুধু তাই নয়, আমরা কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টগুলো, একজন বিনিয়োগকারী কিন্তু হঠাৎ করে আসে না। একটি দেশে বিনিয়োগের আগে তাকে সার্ভে করতে হয়, সে ফিজিবিলিটি করে এই দেশের ট্যাক্স স্ট্রাকচার কি, ইনসেন্টিভ কি দেওয়া হয়, এখানে ল অ্যান্ড অর্ডারটা কেমন, এই বিষয়গুলো তারা বিবেচনা করে। এখানে আমি আমার এনার্জি, এখানে আমি একটু বলিনি যে যার জন্য আমরা যখন আমাদের 9 তারিখে আমাদের যে সেশনটা ইনঅগ্রাল সেশন ছিল, 9 তারিখে আফটারনুন এবং পর থেকে 10 তারিখ পুরো দিন কিন্তু আমাদের এই B2B নেটওয়ার্কিং ছিল। আমাদের আপনি জানেন যে ইনভেস্টমেন্ট একটা আমাদের হিট ম্যাপ করা হয়েছে, যে প্রায়োরিটি সেক্টরগুলো কোন জায়গাতে বিনিয়োগ করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে আমাদের 5টি সেক্টরের উপর কিন্তু উপস্থাপনা ছিল এবং ওই সেক্টরের আমাদের দেশি এবং বিদেশি ইনভেস্টরদেরকে আমাদের এঙ্গেজ করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যেটা কোয়ারিজ তারা করেন, এই জন্য আমরা কিন্তু NBR এর প্রতিনিধি রেখেছি। আমরা এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তার যে সিকিউরিটি, এই বিষয়গুলো আপনার কথা শুনে মনে হচ্ছে খুবই সফল একটি প্রেজেন্টেশন এবং তাদেরকে দেখানো সবকিছু মোটামুটি গোছানো হয়েছে, সফল হয়েছে। কিন্তু যে দেশে দিন দুপুরে নামকরা বিদেশি প্রতিষ্ঠানে লুটপাট হতে পারে, সেই দেশে যে বিনিয়োগ আকর্ষণে অনেক পিছিয়ে পড়বে তাতে সন্দেহ নেই। অর্থনৈতিক সূচকগুলো ঠিক থাকলে, মুনাফা করা গেলে, এমনকি স্বৈর শাসনের দেশেও বিনিয়োগ হয়, কিন্তু যেখানে বিনিয়োগকারীর উপর হামলা বা প্রতিষ্ঠানে লুটপাট হয়, সেখানে সম্মেলন করে শত সুন্দর কথা বললেও বিনিয়োগ টানাটা কঠিন। কথাগুলো বলেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। কথাগুলোর সাথে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা? যদি দ্বিমত না থাকে, এমন গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের সময় সরকারের আরও কি সাবধান হওয়া উচিত ছিল কিনা? আমরা মানে একটা ব্র্যান্ড বাটা, KFC এরকম দোকান ভাঙচুর করলাম যখন আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সরকার আর একটু সাবধান হতে পারতেন না? আপনার এই কথাতে আমি বলছি যে একজন ইনভেস্টর ইজ ভেরি ট্রিকি, ইজ লাইক এ ম্যারেজ কন্ট্রাক্ট। কোন ডেস্টিনেশনে নিয়ে যাবেন হি ডিসাইডস। আপনি কি মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কোন দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো, অবকাঠামোগত, একজন বিনিয়োগকারীকে দেওয়ার মতো? আমি বলছি যে আমাকে প্রশ্ন করে থাকেন এবং যদি এটাকে আপনি বিয়ের সাথে তুলনা দেন, মানে বড় দালান দেখে কি বিয়ে হয় নাকি ওই স্বামীর সঙ্গে আমার দাম্পত্যটা সুখের হবে কিনা সেটা দেখে? আমি যদি এখানে এসে ধরেন বিনিয়োগকারী এসে দেখে যে তার প্রতিষ্ঠানে ভাঙচুর হচ্ছে, সেখানে তিনি যাবেন নাকি? ভাঙচুরের মধ্যে বিনিয়োগ হয় কিভাবে হয় আমি বলি। মায়ানমারের বিনিয়োগ হচ্ছে, ইনভেস্টর যাচ্ছে সেখানে। আমি সেটাই বলছি যে মায়ানমার আমার নেইবারিং কান্ট্রিজে আনরেস্ট, সেখানে কিন্তু আমার চেয়ে বেশি FDI যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যেটা আমার সব কিছু আছে, তারপর থাকার পরও আমি তার চেয়ে কম বিনিয়োগ পাচ্ছি। এখানে অনেক কিছু বিষয় আছে যেখানে বিনিয়োগকারী আসার পেছনে সে নিজেই চয়েস করবেন। আমাদের দেশের এত কিছু বিষয় আপনি দেখেছেন, এর আগেও আমাদের এখানে ভাঙচুর অনেক কিছু হয়েছে, বিনিয়োগকারী তারপরে এসছে। আপনি অ্যাপারেল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে চিন্তা করেন, এই যে আমাদের গ্রোথটা হয়েছে সব কিছু জানার পরে বিনিয়োগকারী যেখানে কমফোর্টেবল ফিল করবে, যেখানে তার চিন্তা ভাবনার মধ্যেও, এখানে কিন্তু আমাদের যে ওয়েজেস যেটা দেওয়া হচ্ছে আমাদের এখানে, আমাদের সাউথ এশিয়ার মধ্যে কম। আমার পাওয়ার